হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা আর আজকে আমি পথের পাঁচালীর পর্ব 27 বা পরিচ্ছেদ 27 শেয়ার করছি। এর আগে কিন্তু 26 নম্বর পর্ব অবধি অলরেডি শেয়ার করা হয়ে গেছে। যারা সেগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর আজকে কিন্তু আমরা এই পথের পাঁচালীর শেষ পর্ব কিন্তু পড়তে চলেছি। তো চলো তোমরা তোমাদের বই আর পেন্সিল নিয়ে বসে পড়ো এবং আজকে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো এই চ্যাপ্টার থেকে বা এই পর্ব থেকে বলে দেবো সেগুলো মার্ক করে নাও। শুরু করছি তাহলে আজকের ক্লাসটা। সোনাডাঙ্গার মাঠ এই অঞ্চলের সকলের বড় মাঠ, যে এখানে ওখানে বনঝোপ, শিমুল বাবলা গাছ, খেজুর গাছে খেজুরের কাঁদি ঝুলিতেছে, সোদালি ফুলের ঝাড় দুলিতেছে, চারিধারে বউ কথাকাও পাপিয়ার ডাক। দূর প্রবাসী মাঠের ওপর তিসির ফুলের রঙের মতো গাঢ় নীল আকাশ উপর হইয়া পড়িয়াছে, যে দৃষ্টি কোথাও বাঁধে না। ঘন সবুজ ঘাসে মোড়া উঁচু নিচু মাঠের মধ্যে কোথাও আবাদ নাই, শুধুই গাছপালা, বনঝোপের প্রাচুর্য আর বিশাল মাঠটার শ্যামপ্রসার সম্মুখে কাঁচা মাটির চওড়া পথটা গৃহত্যাগী উদাস বাউলের মতো দূর হইতে দূরে আপন মনে বাকিয়া চলিয়াছে। একটু দূরে গিয়া বারাসে মধুখালের বিল পড়িল। কোন প্রাচীনকালের নদী শুকাইয়া গিয়া জীবনের যাত্রাপথের পদচিহ্ন রাখিয়া গিয়াছে। অন্তর্হিত নদীর যে বিশাল খাতটা এখনই পদ্ম ফুলে ভরা বিল। অপু গাড়িতে বসিয়া মাঠ ও চারিধারের অপূর্ব আকাশের রংটা দেখিতে দেখিতে যাইতেছিল। বেলা শেষের স্বপ্নপটে আবার কত কি শৈশব কল্পনার আসা যাওয়া, যে এই তো সে গ্রাম ছাড়িয়া চলিয়াছে। এখন হয়তো কোথায় কত দূরে চলিবে, যাওয়া তার সবে আরম্ভ হইল। এইবার হয়তো সে সব দেশ স্বপ্নে দেখা সে অপূর্ব জীবন। তাহলে দেখো এখানে আমরা কিন্তু দেখতে পেলাম বা জানতে পারলাম এইটুকুতে যে ওরা যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথটা কেমন সেটা কিন্তু জানতে পারলাম। আচ্ছা, এই অঞ্চলের সব থেকে বড় মাঠ কোনটা সেটাও কিন্তু একটা 1 মার্কসের ছোট প্রশ্ন রয়েছে। তারপরে দেখো, বাংলার বসন্ত চৈত্র বৈশাখের মাঠে বনে বাগানে যেখানে সেখানে কোকিলের এলোমেলো ডাকে, নবপল্লব নাগ কেশর গাছের অজস্র ফুলের ভারে, বন ফুলের গন্ধ ভরা জ্যোৎস্না স্নিগ্ধ দক্ষিণ হাওয়ার উল্লাসে আনন্দ নৃত্য শুরু করিয়াছে। চেরূপ অপরূপ বসন্ত দৃশ্য অপু জীবনে এই প্রথম দেখিল। তাহলে কখন বা কেমন বসন্ত দৃশ্য অপু তার প্রথম দেখেছিল, জীবনে প্রথম দেখেছিল, সেটাও কিন্তু মার্ক করে নাও। রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছাবে সেই আশায় অপু বসিয়াছিল। গাড়ি থামিতেই নামিয়া সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। সন্ধ্যে 8:30টায় ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রের মধ্যে আর ট্রেন নেই। ওই হিরুগারেওয়ানের গরু দুইটার জন্য এরূপ ঘটিল, নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত। প্ল্যাটফর্মে একরাশ তামাকের গাঁট সাজানো দুজন রেলের লোক একটা লোহার বাক্স মতো দেখিতে, অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের গাঁট চাপাইয়া দিয়া কি করিতেছে। জ্যোৎস্না পড়িয়া রেলের পাটি চিকচিক করিতেছে। ওদিকে রেল লাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে দুটো লাল আলো, এদিকে আবার ঠিক সেই রকম দুটো লাল আলো। স্টেশনের ঘরে টেবিলের উপর চৌপায়া তেলের লণ্ঠন জ্বলিতেছে, এক রাশ বাঁধানো খাতাপত্র। অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দেখিল, একটা ছোট্ট খড়মের বউলের মতো ও জিনিস টিপিয়া স্টেশনের বাবু খটখট শব্দ করিতেছে। স্টেশন, বেশি দেরি নয়, কাল সকালেই সে রেলের গাড়ি শুধু যে দেখিবে তাহা নয়, চড়িবেও। প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতেছিল না, কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল। খড়মের বউলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল, তাহার বাবা বলিল। তাহলে টেলিগ্রাফের কল কেমন দেখতে সেটাও কিন্তু মার্ক করে রাখো। অপু ফিরিয়া দেখিল স্টেশনের পুকুর ধারে রাধিয়া খাইবার জোগাড় হইতেছে, আর একখানি গাড়ি পূর্ব হইতেই সেখানে দাঁড়াইয়াছিল। আরোহীর মধ্যে 18-19 বৎসরের এক বউ, একটা যুবক। অপু শুনিল বউটি হব্বিপুরের বিশ্বাসদের বাড়ির ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে। তাহার মায়ের সঙ্গে বউটির খুব ভাব হইয়া গিয়াছে। তাহার মা খিচুড়ির চাল ডাল ধুইতেছে, বউটি আলু ছাড়াইতেছে, রান্না একত্র হইবে। তাহলে কার সঙ্গে তার মার ভাব হইতে দাগিয়ে নাও। যে সকাল 7:30টায় ট্রেন আসিল। অপু হাঁ করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখিবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল। তাহার বাবা বলিল, খোকা, অত ঝুঁকে দাঁড়িয়ে থেকো না, সরে এসো এদিকে। একজন খালাসিও লোকজনদের হটাইয়া দিতেছিল। কত বড় ট্রেনখানা, কি ভয়ানক শব্দ! যে সামনে রেখেই ইঞ্জিন বলে, ওহ কি কাণ্ড! হব্বিপুরের বউটি ঘোমটা খুলিয়া কৌতূহলের সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে
ছিল। গাড়ি হৈ হৈ করিয়া মোট ঘাট যে সব উঠানো হইল, যে কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা। গাড়ির মেঝেটা যেন সিমেন্টের বলিয়াই মনে হইল, ঠিক যেন ঘর একখানা। জানালা দরজা সব হুবহু। এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়িয়াছে, যে তাহা যে আবার চলিবে সে বিশ্বাস উপর হইতেছিল না। কি জানি, হয়তো নাও চলিতে পারে, হয়তো উহারা যে এখনই বলিতে পারে, ওগো তোমরা সব নামিয়া যাও, আমাদের গাড়ি আজ আর চলিবে না। যে তারের বেড়ার এদিকে একজন লোক এক ঝোসা উলু ঘাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়া যাওয়ার অপেক্ষায় দাঁড়াইয়াছিল। অপুর মনে হইল লোকটা কৃপার পাত্র। যে আজিকার দিনে যে গাড়ি চড়িল না সে বাঁচিয়া থাকিবে কি করিয়া। হিরু গাড়োয়ান ফটকের বাহিরে দাঁড়াইয়া গাড়ির দিকে চাহিয়া আছে। গাড়ি চলিল অদ্ভুত অপূর্ব দুলুনি। যে দেখিতে দেখিতে মাঝের পাড়া স্টেশন, লোকজন তামাকের গাঁট হাঁ করিয়া দাঁড়াইয়া থাকা হিরু গাড়োয়ান সকলকে পিছনে ফেলিয়া যে গাড়ি বাহিরের উলুঘরের মাঠে আসিয়া পড়িল। গাছপালাগুলো শট শট করিয়া দুদিকে জানলার পাশ কাটাইয়া ছুটিয়া পালাইতেছে। কি বেগ! এরই নাম রেলগাড়ি। তাহলে রেলগাড়ি কিভাবে যাচ্ছিল সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম, সেটাও কিন্তু দাগিয়ে রাখতে পারো। মাঠখানা যেন ঘুরাইয়া ফেলিতেছে। যে ঝোপ ঝাপ গাছপালা, উলুঘরের ছাউনি, ছোটখাটো চাষাদের ঘর সব একাকার করিয়া দিতেছে। গাড়ির তলায় জাতা পেশার মতো একটা শব্দ হইতেছে। সামনের দিকে ইঞ্জিনের কি একটা শব্দ। মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যালখানাও ক্রমে মিলাইয়া যাইতেছে। অনেক দিন আগের সেদিনটা। সে ও দিদি যেদিন দুজনে বাছুর খুঁজিতে খুঁজিতে মাঠ জলা ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসের রেলের রাস্তা দেখিতে ছুটিয়া গিয়েছিল, সেদিন আর আজ ওই যেখানে আকাশের তলে আষাঢ় দুর্গাপুরের বাধা সড়কের গাছের সারি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িতেছে, ওরই ওদিকে যেখানে তাহাদের গায়ের পথ বাঁকিয়া আসিয়া সোনাডাঙ্গা মাঠের মধ্যে উঠিয়াছে, সেখানে পথের ঠিক সেই মোড়টিতে গ্রামের প্রান্তের বুড়ো জামতলাটায় তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ির দিকে চাহিয়া আছে। তাহলে কোথায় মনে হয়েছিল তাহার দিদি দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু তোমরা দাগিয়ে নাও। তাহাকে কেহ লইয়া আসে নাই, সবাই ফেলিয়া আসিয়াছে। দিদি মারা গেলেও দুজনের খেলা করার পথে ঘাটে বাসে বনে আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে। দিদির অদৃশ্য স্নেহ স্পর্শ ছিল নিশ্চিন্দিপুরের ভাঙা কোঠা বাড়ির প্রতি গৃহকোণে। আজ কিন্তু সত্যই দিদির সহিত চিরকালের ছাড়াছাড়ি হইয়া গেল। তাহার যেন মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না। মা নয়, কেউ নয়, কেহ তাহাকে ছাড়িয়া আসিয়া দুঃখিত নয়। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। তাহার দুঃখ নয়, শোক নয়, বিরহ নয়, তাহা কি সে জানে না। যে কত কি মনে আসিল অল্প এক মুহূর্তের মধ্যে। আতুরি ডাইনি, নদীর ঘাট, তাহাদের কোঠাবাড়িটা, যে চাল তেতলার পথ, রানুদি, কত বৈকাল, কত দুপুর, কত দিনের কত হাসি খেলা, পটু, দিদির মুখ, দিদির কত না দিদির কত না মেটার স্বাদ। দিদি এখনো এক দৃষ্টে চাহিয়া আছে। পরক্ষণেই যে তাহার মনের মধ্যে অবাক ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথাই বারবার বলিতে চাইল। আমি চাইনি দিদি, যে আমি তোকে ভুলিনি, ইচ্ছে করেও ফেলে আসিনি, ওরা আমায় নিয়ে যাচ্ছে। তাহলে দেখো, ও কিন্তু দিদিকে মনে করছিল এবং আরও অনেক কিছু মনে করছিল চলে যাওয়ার সময়। সেটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা জায়গা। সত্যই সে ভুলে নাই। উত্তর জীবনে নীলকুন্তলার সাগর মেঘলা ধরণীর সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল, কিন্তু যখনই গতির পুলকে তাহার সারা দেহ শিহরিয়া উঠিতে থাকিত, যে সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নব নব মায়ারূপ চোখে পড়িত, হয়তো দ্রাক্ষাকুঞ্জ বেষ্টিত কোনো নীল পর্বত যে শানু সমুদ্রের বিলীন চক্র কালসীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত, দূরের অস্পষ্ট আবছায়া দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী স্রষ্টার প্রতিভার দানের মতো মহামধুর কুহকের সৃষ্টি করিত তাহার ভাবময় মনে। তখনই এই সব সময়ই তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে এক পুরনো কোঠার অন্ধকার ঘরে রোগশয্যাগ্রস্ত এক পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ের কথা। অপু সেরে উঠলে যে আমায় একদিন রেলগাড়ি দেখাবি। যে মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যালখানা দেখিতে দেখিতে কত দূরে অস্পষ্ট হইতে হইতে শেষে মিলাইয়া গেল। তাহলে দেখো, শেষে ওর দিদির কথা ভাবতে ভাবতেই কিন্তু আমাদের এখানে এই গল্পটা শেষ করা হয়েছে। এবং ওর দিদি শেষে বলেছিল যখন মারা
দেওয়ার আগে যে অপুকে বলেছিল রেলগাড়ি দেখানোর কথা, সেটা দিয়েই কিন্তু গল্পটা এখানে শেষ করা হয়েছে। তাহলে আজকে কিন্তু আমরা এই পুরো গল্পটা অর্থাৎ আজকের ক্লাস দিয়ে আমরা এই পরিচ্ছেদের 27 নম্বর পরিচ্ছেদটা শেষ করলাম এবং এর সাথে সাথে গল্পটাও শেষ হলো। তো পরের ক্লাস থেকে আমি কিন্তু এর প্রশ্ন উত্তর শেয়ার করব প্রতিটা পর্ব ওয়াইজ। তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আর অলরেডি কিন্তু আমি হাতে কলমে প্রশ্ন উত্তর শেয়ার করে দিয়েছি, যারা সেগুলো দেখতে চাও প্লেলিস্টে কিন্তু তারও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।